এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট রন্ধনশিল্পী, সমাজসেবী, আমাদের সকলের প্রিয় ইশরাত লাকি। কথা বলছি তার সঙ্গে। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? ভালো আছি। লাকি আপা, আমাদের প্রকৃতিতে এখন শীত, শীতের পিঠাপুলি আমাদের ঐতিহ্যের অংশ। তো এই পিঠাপুলি কি আমরা শুধু শীত এলেই দেখি যে আমরা একটা হয়তো মেলা হয়, আমরা একটু পিঠাপুলি খাওয়ার জন্য চেষ্টা করি, কিন্তু এটা তো আমাদের ঐতিহ্য। আমরা এটাকে একটা বাণিজ্যিকভাবে কিভাবে নিতে পারি? শীত আসলে আসলে আমার পিঠার একটা কালচার এটা শুরু হয়ে যায়। আমরা আমাদের বাংলাদেশ, আমাদের বাঙালিরা মতো এরকম পিঠা বিশ্বের কোথাও এরকম পরিচিতি পায়নি এখনো। মানে অন্যান্য বিশ্বের অন্যান্য দেশ, ইউরোপ কান্ট্রিতে এরকম পিঠার যে একটা প্রচলন সেটা কিন্তু নাই। এত হরেক রকমের পিঠা, এটা আসলে আমাদের দেশের 64টা জেলার 64টা জেলার আমি গুনেছিলাম যে 165টা পিঠা আমাদের বিভিন্ন জাতের পিঠা আছে। এখন তার চেয়ে বেশিও থাকতে পারে। বিভিন্ন জেলার পিঠাগুলো কিন্তু আমাদের বিভিন্ন জেলাকে রিপ্রেজেন্ট করে। একদম একদম। তো আমাদের যেমন ধরেন নোয়াখালী জেলা খোলাজালি পিঠা, তারপর বিক্রমপুরে হচ্ছে বিবিখানা পিঠা, এরকম বিভিন্ন জেলা। আমাদের যশোরে পাকান পিঠা, সিটা পিঠা, নরসিংদীর চিতই পিঠা কোন জায়গায় যেন সবচেয়ে বেশি? ফরিদপুরে চিতই পিঠা দিয়ে হাঁসের গোশত। আসলে এই পিঠাগুলো প্যাকেজিং এবং ব্র্যান্ডিং করে যদি আমরা বিভিন্ন মেলা বা বিভিন্ন করতে পারি, আমরা মেলার মাধ্যমে পরিচিতি। কিন্তু এটা আমরা আগে দেখলাম একটা পিঠার দোকান ছিল, এরকম পিঠার দোকানও তো হতে পারে। হ্যাঁ, পিঠার দোকান। এখন তো আসলে এই পিঠাটা একটা মানে সিজনাল বিজনেস হিসেবে মানুষ অনেক করছে, কিন্তু এটা সারা বছর ধরে যেন পিঠাটা হয়, সারা বছর ধরে করার জন্য আমাদের আসলে বিভিন্ন ছোটখাটো ভাবে এলাকা ভিত্তিক যদি শপ হয়, এটা অফলাইন অনলাইনেও করতে পারে। তো এবং অনেক নারী উদ্যোক্তা কিন্তু এগিয়ে আসতে পারে। হ্যাঁ, আবার দেখেন ইউরোপে কিন্তু বিভিন্ন বাঙালি কমিউনিটিতে কিন্তু এরকম মেলা হচ্ছে, পিঠা মেলা হচ্ছে। এভাবে বিদেশিরাও কিন্তু আমাদের পিঠার সম্পর্কে পরিচিতি পাচ্ছে। তো ওভাবেই কিন্তু আসলে আমার মনে হয় কি পিঠার পরিচিতিটা এভাবে বিশ্বের দরবারের কাছে পরিচিত করা যাবে। আমরা তো মানে বাঙালি জাতি, আমরা পিঠা ভালোবাসি। ভালোবাসার রঙের মধ্যে পিঠা কিভাবে জড়িয়ে আছে, তাই না? অবশ্যই। আমরা বিভিন্ন রকমের বিভিন্ন কালারের পিঠা কিন্তু করে থাকি, যে কালারফুল পিঠা, যেমন ফুল পিঠা যেটা বললাম, এটা কিন্তু বিভিন্ন কালারের হয়ে যায়। আর একটা পিঠা আছে না যে শক্ত শক্ত কিন্তু খেতে মজা লাগে, খেতে মজা, যে সিরিজ পিঠা বলে, ওটা বিভিন্ন কালারের, আবার তেলে ভাজলে এরকম সুন্দর ফুলে উঠে, মানে একদম পুরা মানে ফুলের মতো। শীতে এই মানুষদের জন্য আমি জানি যে আপনি সমাজ সংস্কারক, একজন সমাজের জন্য কাজ করেন, তো সেই দরিদ্র জনগোষ্ঠীর শীতের কাপড় কিভাবে? আমার সামর্থ্য অনুযায়ী যদি আমার একটা কাপড় কেনার সামর্থ্য থাকে, আমি সেই একটা কাপড় দিয়ে আমার আশেপাশের যে শীতার্ত মানুষগুলো আছেন, অসহায় মানুষ, তাদেরকে আমি দিব। এবং আমার বন্ধু বান্ধব পরিচিত যারা বিত্তবান, তাদেরকে আহ্বান করব যে আমার পাশে যাতে তারাও এভাবে। এখন কিন্তু কম্বলের দাম খুব বেশি না, আমরা একটা করে কম্বল মানুষদেরকে দিয়ে দিতে পারি। আমরা প্রতি বছর আপনারা দেন, আমি জানি, সেজন্য আমি জিজ্ঞেস করলাম। একদম শেষে চলে এসেছি যে নারীর অধিকার নিয়ে সবসময় কথা হচ্ছে, তো নারীকে আপনি কোন জায়গায় দেখতে চান? সমান অধিকারে দেখতে চাই, যে বৈষম্য এবং সহিংসতার ঊর্ধ্বে যাতে নারী থাকতে পারে। তো সেই অবস্থানে সেটা শুধু সরকারি রাষ্ট্রীয়ভাবে হলে হবে না, এটা সামাজিক এবং পারিবারিকভাবে আমি মনে করি এটা হওয়া উচিত। কারণ আমি আজকে আপনার কাছে এসে আমার কথাগুলো বলতে পেরেছি, এটা কিন্তু একটা আমার পারিবারিক সাপোর্ট নিয়ে আসছি। এভাবে যদি প্রত্যেকটা পরিবার থেকে যদি এরকম নারীদেরকে সাপোর্ট দেয়, সহযোগিতা করে, তাহলে আমার মনে হয় তাহলে সম্ভব। চমৎকার করে কয়েকটি বিষয় বললেন, এবং বিশেষ করে আমি মনে করি যে আমাদের পিঠার এই যে ঐতিহ্য, এটাকে ধরে রাখা এবং বছরের সব সময় যেন আমরা পিঠা পেয়ে খেতে পারি, সেই জন্য নারী উদ্যোক্তা তৈরি করা, সেই কাজটি যদি আপনি হাত দেন তাহলে আমরা খুব কৃতজ্ঞ হব। আপনাকে অনেক ধন্যবাদ। ভালোবাসার রং পর্বে আপনি অসাধারণ সব কথা বললেন, সেজন্য ধন্যবাদ আপনাকেও। শুধু দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম ভালোবাসার রং পর্বে, এবারে যাব আবৃত্তি পর্বে। আবৃত্তি পর্বে আছেন আমাদের দেশের বিশিষ্ট আবৃত্তি শিল্পী মিতা আফরোজ। প্রকৃতিতে এখন শীত, আমরা শীতের কবিতা শুনতে চাই। কোন কবিতা শোনাবেন? আমি কবি কাজী নজরুল ইসলামের শীতের সিন্ধু। থর থর কাঁপে আজ শীতের বাতাস, সেদিন আশার ছিল যে দীর্ঘশ্বাস, আজ তাহা নিরাশায় কেঁদে বলে হায়, ওরে মুড়ো যে যায় সে চিরতরে যায়, যাহারে রাখিবি তুই
অন্তরের তলে সে যদি হারায় কভু সাগরের জলে, কে তাহারে ফিরে পায়? নাই ওরে নাই, অকুলের কুলে তারে খুঁজিস বিথায়। যে ফুল ফোটেনি ওরে তোর উপবনে, পুবালি হাওয়ার শ্বাসে বর্ষা কাঁদরে, সে ফুল ফুটিবে না রে আজ শীতে রাতে, দুফোঁটা শিশির আর অশ্রু জলপাতে। আমার সান্ত্বনা নাই, জানি বন্ধু জানি, শুনতে এসেছি তবু যদি কানাকানি হয়, তব কুলে কুলে আমার সে ডাক। বাহ, দেখেন নজরুল শীতকে সিন্ধুর ভেতর দিয়ে কিভাবে জীবনের সঙ্গে মিলিয়ে দিয়েছেন এবং তার প্রেমিকার যে হাহাকার, হৃদয়ের যে রোদন, সেটা কিন্তু এখানে তুলে নিয়ে এসেছেন। এটাই হলো নজরুলের পারঙ্গমতা। অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ আপনাকেও, সেই সাথে এটিএন বাংলাকেও। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম আবৃত্তি পর্বে, এবারে যাব জানা অজানা পর্বে। এই পর্বে উপস্থিত আছেন আমাদের একজন বিশিষ্ট ব্যক্তি, তার নাম মোহাম্মদ ফারুক হোসেন। তার বৈশিষ্ট্য হচ্ছে তিনি আফ্রিকার মরিশাস দ্বীপে বাণিজ্য করেন। মরিশাস একটা পর্যটন এলাকা। আমি এই বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলতে চাই এই জন্যে যে আমাদের দেশে পর্যটনের জায়গাটাকে আরও উন্নত করা, আরও স্ট্রেনথেন করা, আমি তার অভিজ্ঞতার আলোকে হয়তো আমরা করতে পারবো। ফারুক, আপনি কেমন আছেন? জি, ভালো আছি। আপনি বলেন যে আপনি মরিশাসে কিভাবে গেলেন? মরিশাসে স্যার আমার এক ফ্রেন্ডের মাধ্যমে ওখানে গেছি। গিয়েছিলেন? জি। কত বছর আছেন ওখানে 7 বছর। 7 বছর। এখন কি আপনি কি ব্যবসা করেন সেখানে? এখন আপনার হচ্ছে কাপড়ের ব্যবসা। মরিশাস তো মনে হয় অর্থনৈতিকভাবে বেশ সমৃদ্ধ একটা জি দেশ, জি, তাই না? আফ্রিকার মধ্যে খুবই ভালো অবস্থানে আছে। ওইখানে মূল ব্যবসাটা কি পর্যটন? মূল ব্যবসাটা পর্যটন। কোন কোন দেশ থেকে মানুষ বেশি যায়? সারা ওয়ার্ল্ড থেকে মানুষ যাচ্ছে। যাচ্ছে। জি জি। আমাদের যে বাংলাদেশের যে পর্যটন, ধরুন কক্সবাজার, জি, চিটাগংয়ের বিভিন্ন বন্দর কিংবা আমাদের সিলেট অঞ্চল, এইসব জায়গায় যে পর্যটন যায়, তার থেকে ওখানে পার্থক্যটা কি? পার্থক্যটা অনেক বেশি। তাদের এখানে আপনার হচ্ছে সার্ভিস অনেক ভালো, ল ভালো, আইন কারণ ভালো, সবকিছু মিলিয়ে মানে ওখানে নিরাপত্তার বেশি ভালো। জি জি। সেখানে নারীরা নিরাপদে সবসময় জি ঘুরে জি, বেড়াতে পারছে, নারী পুরুষ সবাই কোনো অসুবিধা নেই। খুব কস্টলি, মানে অনেক খরচ বেশি না? না না, খরচ খুবই কম। অন্যান্য দেশ থেকে খুবই খরচ কম এখানে। খুবই খরচ কম। ওখানে কি বিনিয়োগ করা যায়, মানে টাকা পয়সা দিয়ে বিজনেস শুরু করা যায়? জি জি, শুরু করা যে যায়। কেউ যে শুরু করতে পারে। প্লাস হচ্ছে আপনার এই যে ওয়ার্কিং যে বিষয়টা, আমরা বাংলাদেশ থেকে যারা যাচ্ছি, ওয়ার্কিং পারমিট, যেটা ওয়ার্ক পারমিটে, যেটা এটা খুবই ভালো। অন্যান্য দেশ থেকে স্যালারি অনেক ভালো। ধরেন আমি একজন পর্যটক জি হিসাবে গেলাম, আমি ভালো লাগলো আমার ওই দেশ, আমি থাকতে চাই, তখন কি করব? তখন তো এটা আলাদা একটা প্রসেস আছে। তখন আমি আবেদন করব। আবেদন করার ওই দেশের ওখানে কি নাচ গান শিল্প সাহিত্য এগুলো কেমন হয়? এইগুলা খুবই অনেক বেশি। অনেক বেশি? জি জি, অনেক বেশি। আপনার মায়া লাগে না দেশের জন্য? অবশ্যই মায়া লাগে, অবশ্যই। তখন কি করেন? এই তো আসলাম, আবার চলে যাব। আবার চলে যাবেন? জি। নিজের দেশকে কেমন দেখতে চান? নিজের দেখতে ওদের থেকে আমাদের দেশকে আরো ভালো দেখতে চাই। ভালো দেখতে চান। আমাদের বাংলাদেশের মানুষ ওখানে কি নজরুল জয়ন্তী, রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী এগুলো করে? একটু কম পাচ্ছি না। কিন্তু আমাদের তো অনেক, মানে ময়মনসিংহ এলাকারই অনেক গান আছে, এগুলো আপনারা কেন করেন না সেখানে? এটা স্যার আমরা এখন থেকে ট্রাই করব আর কি। অবশ্যই শুরু করবেন। জি, জি। আমাদের গানের যে সুর মোহিত করবে তাদেরকে, যে বাংলাদেশের যে মানে অর্থনীতির সঙ্গে রাজনীতি, তার পাশাপাশি যে সংস্কৃতির একটা বড় সম্পদ, সেটাকে তো তুলে ধরতে হবে আপনাদের। এবং আমাদের দেশকে আপনি মাঝে মাঝে রিলস করে পাঠাবেন, এখানে ফুটেজ পাঠাবেন, আমরা এটা ছাড়বো যে মরিশাসের পর্যটনটা কেমন, আমাদের দেশের পর্যটনটা কেমন, এটা একটা মিলাতে হবে, তাই না? বাংলা ভাষাকে ওখানে একটু প্রতিষ্ঠা দিতে হবে। যেখানে যাবেন সেখানে একটা মিনি বাংলাদেশ গড়ে তুলতে হবে, তাই না? আপনার স্বপ্নের কথা একটু শুনি, কি হতে চান আপনি? আমি ওখানে সিটিজেনশিপ একটা চিন্তা ভাবনা আছে। আপনার জীবনের স্বপ্নটা কি? জীবনের সব স্যার আমরি কোনো কিছু না, যেভাবে আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো থাকবেন ফারুক, অনেক ধন্যবাদ। বাংলাদেশের মাঝে মাঝে আসবেন। জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম জানা অজানা পর্বে, এবারে যাব কবি ও কবিতা পর্বে। কবি ও কবিতা পর্বে আছেন আসাদ সরকার। কেমন আছেন আপনি আসাদ সরকার? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আসাদ, আপনি কেন কবিতা লেখেন? আমি কবিতা লিখি মানুষের নিজের মনের খোরাক এবং
মানুষকে, বাচ্চাদেরকে, বিশেষ করে বাচ্চাদের জন্য লিখি, বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য। বাচ্চাদের জন্য আপনার কয়টা বই আছে? 7টার মতো। আমাদের শিশুরা এখনো কি বই পড়ে? আমরা জানি বই মানে পড়ার যে অভ্যাস সেটা কমে গেছে। আমাদের কবি হিসাবে কাজ করতে হবে। যেমন আমি বিভিন্ন স্কুলে ফ্রিতে বই দিই, 400-500 বই আপনাদের যারা আছে, আপনাদের বই বাংলা একাডেমি থেকে এবং বইমেলা থেকে সংগ্রহ করে বিভিন্ন স্কুলে প্রোগ্রাম করি। এবং আমার একটা প্রোগ্রাম থাকে 3.5 দিন ব্যাপী। আপনার একটা বই নিলাম, এই বইটা পড়বে, পড়ার পরে ওই বইয়ের ভিতর থেকে কিছু প্রশ্ন করা হবে এবং যারা পারবে তাদেরকে আমরা আবার ওই বইগুলি উপহার দেওয়ার জন্য চেষ্টা করি। শিশুদের মনোজগৎটা এইভাবে আপনারা গড়ে তোলার চেষ্টা করছেন? এইভাবেই এই কাজটা কতদিন ধরে করছেন? এটা প্রায় 2 বছর ধরে চলতেছে। এখনকার যে শিশু, এরা তো সব মোবাইলে থাকে, এরা কি বই পড়তে চায়? হ্যাঁ, পড়তে চাই। না, আমরা যদি ওইভাবে ক্লাসে এরকম পড়ার পরিবেশ করে দিই, পড়তে চাই। এখন কি বাচ্চারা কি গল্পের বই বেশি পড়ে না ছড়া পড়ে বেশি? বাচ্চারা ছড়া এবং ভৌতিক গল্পগুলি পড়তে বেশি পছন্দ করে। এটা সত্যি, বাচ্চা অবস্থায় আমরা খুব ভৌতিক গল্প পছন্দ করতাম। আমরা জানি যে আমাদের বাংলা সাহিত্যে শিশু সাহিত্যটা খুব বড় জায়গা দখল করে আছে। তো আপনার প্রিয় শিশু সাহিত্যিক কে? প্রিয় শিশু সাহিত্যিক হচ্ছে দাদুভাই। দাদুভাই তো কিছুদিন হলে ইন্তেকাল করেছেন, তার অসাধারণ সব ছড়া ছিল। তো আমাদের দেশের শিশু সাহিত্য কি আন্তর্জাতিক মান অর্জন করতে পেরেছে? কিছুটা পেরেছে এবং এই ক্ষেত্রে মনে হয় আমাদের আপনারা যারা আছেন আরও কাজ করলে এটা আরও বৃদ্ধি পাবে, আরো বৃদ্ধি পাবে। যেমন আমার একটা বই ছড়ার হাসি ভারতে প্রায় 300 কপি একটা স্কুলে নিয়েছে। বাহ। এবং আমার লাস্ট যেটা বেরিয়েছে খোকার ভাবনা, প্রায় 8000 কপির উপরে বিক্রি হয়েছে। শিশু সাহিত্যিকেরা শুধুই স্বরবৃত্ত ছন্দে কাজ করে, অন্য কোনো ছন্দে তাদের ছড়া মাত্রাবৃত্ত কিংবা অক্ষরবৃত্তে কিংবা গদ্য ছন্দে তারা আনে কিনা? শুধু স্বরবৃত্ত নির্ভর কেন? কারণ স্বরবৃত্তের মধ্যে একটা জিনিস কি, মানে এটা স্বরবৃত্ত ছন্দটা পড়লে একটা দোলা জাগে, মনের মধ্যে একটা নাচন জাগে, বাচ্চারা এটা আনন্দ ফিল করে। আপনার স্বপ্ন কি একজন শিশু সাহিত্যিক হিসেবে? আমার স্বপ্ন হচ্ছে যে অনেক পাঠক থাকুক বাংলাদেশে, আবার আপনাদের আমলে যে জোয়ারটা ছিল, আপনাদের যুগে 80-র দশকে, 80-র দশকে যে জোয়ারটা ছিল, আমার স্বপ্ন, এবং আমি, আপনি জানেন কিছুদিন আগে আপনি নরসিংদী গিয়েছিলেন, আমি এটা নিয়ে কাজ করতেছি এবং বাংলাদেশের 64 জেলাতেই বিশেষ করে স্কুল কলেজের সাথে যারা রিলেটেড ওই শিক্ষকদেরকে নিয়ে আমি সংগঠনটা চালাচ্ছি, যাতে আবার এই 80-র দশকের জোয়ার ফিরে আসুক, মোবাইল থেকে মানুষ দূরে চলে যাক। বাহ, আপনি একটু আমরা ছড়া পড়ুন, আমরা শুনি। খোকা আঁকে হেমন্ত, আমার স্বরচিত ছড়া। সবুজ মাঠে দানের শীষে সেজে সোনা রঙ্গে, মৃদু হাওয়ায় দানের শীষে নাচে নানা ডঙ্গে। সোনা রঙ্গের নাচন দেখে মুস্কি হাসে চাষি, নতুন দানে গোলা ভরে মন আনন্দে মাসি। বিদেশ থেকে উড়ে আসে অতিথি সব পাখি, নানা রঙের পাখি দেখে জোড়ায় দুটি আখি। লুকোচুরি খেলা করে প্রভাত হলে রবি, রং তুলিতে হেমন্তরে খোকা আঁকে ছবি। বাহ, শিশুদের এই জগতে আপনার কাজ আরো বৃদ্ধি পাক এই প্রত্যাশা করি। আপনি ভালো থাকবেন। জি, আপনাকেও ধন্যবাদ সময় দেওয়ার জন্য। সুধীর স্বজন, এটিএন বাংলার অপরাজয় বাংলাদেশ এবং ডায়নামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম কবি ও কবিতা পর্বে, এবারে যাব সাম্প্রতিক ভাবনা পর্বে। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের দুজন নারী এবং শিশুর অধিকার নিয়ে কাজ করেন এরকম দুজন মানুষ, দুজন অতিথি। পরিচয় করিয়ে দিচ্ছি তাদের সঙ্গে। একজন আছেন পান্না রহমান, আর একজন আছেন সিনথিয়া ইসলাম। পান্না রহমান, আপনি অপরাজয় বাংলাদেশের সঙ্গে আছেন, আপনার ফিল্ডটা কি? কোন ফিল্ডে আপনি কাজ করেন? শিশুদের নিয়েই কাজ করি আমরা। কিছু মা, কিছু বাচ্চা, পথ শিশু যাদের কোনো পরিচয় নেই, তাদেরকে এনে আমরা চেষ্টা করি ওদেরকে লেখাপড়া শিখে, কাজকর্ম শিখে 18 ইয়ার্স পর্যন্ত আমাদের কাছে আমরা ওদেরকে রাখি। তারপরে আস্তে আস্তে ওরা নিজেরা সেলফ হয়ে গেলে, কখনো কখনো আমরা যদি ভোকেশনাল কিছু শেখাতে পারি, তারপর ওরা সেলফ হয়ে গেলে বা ওদের পরিচয় জানতে পারলে আস্তে আস্তে আমরা তাদেরকে তাদের গার্জিয়ানের কাছে দিয়ে দিই। বাহ। সিনথিয়া ইসলাম, আপনি পারায়ণ প্রকল্পে আছেন অপরাজয় বাংলাদেশের। এই প্রকল্পটির নামটি বেশ সুন্দর, আমার খুব ভালো লাগছে শুনে। এই প্রকল্পের কাজটা কি? পারায়ণ প্রকল্প আমরা হচ্ছে 6টা ডিস্ট্রিক্টে কাজ করছি। আমাদের 6টা ডিস্ট্রিক্টে টোটাল হচ্ছে 27টা উপজেলা এবং 84টা ইউনিয়নে আমরা কাজ করছি। তো আমি ঢাকা এবং ময়মনসিংহ দায়িত্বে আছি। আমাদের হচ্ছে অপরাজয় বাংলাদেশ সরাসরি ঢাকা এবং ময়মনসিংহ লিড করছে।
পারায়ণ প্রকল্প মূলত যুব এবং নারীদের অধিকার এবং জেন্ডার নিয়ে কাজ করছে। এই যে সমাজে আমরা জেন্ডার বেস যে ভায়োলেন্সগুলো দেখতে পাই, বিশেষ করে এই ভায়োলেন্সের শিকার নারীরাই বেশি হচ্ছে, সহিংসতার শিকার হচ্ছে। তো এই যে নারীরা যে বিভিন্ন সহিংসতার শিকার হচ্ছে, কেন হচ্ছে? তারা আসলে সচেতন না, তাদের অধিকারটা সম্পর্কে তারা আসলে জানে না। তো আমরা পারায়ণ প্রকল্পের মাধ্যমে নারীদের যে অধিকার আছে এবং এই যে জেন্ডার বেস যে ভায়োলেন্সগুলো হচ্ছে, এগুলো প্রতিরোধ করার জন্য মূলত আমরা সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকি। আবার আপনার কাছে আসবো, আমি পান্নাপার কাছে যাই। পান্নাপা, আপনি তো শিশুদের নিয়ে কাজ করেন, মানে পথ শিশুদের নিয়ে, এই যে বঞ্চিত লাঞ্ছিত শিশু যাদের অনেক সময় বাবা মা তাদেরকে ফেলে চলে যায় কিংবা বাবা মা মারা যায়, ওরা মানে উদ্বাস্ত। তো এই শিশুদের আমরা দেখি অধিকাংশটা ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম, এবং এদেরকে দিয়ে অনেক অন্যায় কাজও করানো হয়। তো এই জায়গা থেকে আমরা এই শিশুদেরকে কিভাবে বাঁচাতে পারি? আমাদের সরকার যদি আমাদেরকে সহযোগিতা করে এবং আমরা যদি এই যে 18 ইয়ার্সের পরে একটা শিশু যদি নষ্ট আর না হয়ে যায়, যে বয়সটাকে বলে আজকাল কি বলে ওরা, ওই যে কি জানি একটা কিশোর অপরাধ, ওরাও তখন কিশোর অপরাধে জড়ায় যায়। আমরা তোমার 18 এর পরে রাখতে পারি না। তো ছেলে, আমরা অবশ্য মেয়েদেরই বেশি রাখি, মেয়েরাও সেমই 18 ইয়ার্সের পর ওরাও নষ্ট হয়ে যেতে পারে। তো সরকার যদি এদিকে আমাদের দিকে একটু নজর দেন, আমরা এনজিওর মাধ্যমে কাজ করি, আমি আরেকটা এনজিওতেও আছি। তো আমি মনে করি যে এই শিশুদেরকে সরকারের একটু পদক্ষেপ নিয়ে ভোকেশনালি কাজ শিখিয়ে আমার এদেরকে কর্মক্ষেত্রে কাজে লাগানো, অবশ্যই কর্মক্ষেত্র, এবং তাদের মাথায় ঢোকাতে হবে কর্ম করলেই ভালো থাকবে। শিকার হচ্ছে শিশুরাও, ছেলেরাও হচ্ছে। তো এদের এই জায়গায় আপনারা কি আইনের সুরক্ষা পান? আমরা আইনের আসলে আইন পর্যন্ত পৌঁছাইতে অলরেডি তো শেষ। তা আমরা চাই যে আইন প্রয়োগকারীরা আমাদের এই শেল্টারগুলিতে সবসময় খোঁজ খবর রাখুক, এটা আমার চাওয়া। সিনথিয়া, পারায়ণ প্রকল্পের যে কাজ আপনারা শুরু করেছেন, কিছু সাফল্য কি আপনারা পাচ্ছেন? আমরা পেয়েছি সফলতা। আমাদের মাঠ পর্যায়ে যে কর্মসূচিগুলো আমরা করে থাকি, তো এই কর্মসূচির মাধ্যমে আমরা মানুষকে, বিশেষ করে নারীদেরকে, সুবিধা বঞ্চিত যারা একেবারে প্রান্তিক জনগোষ্ঠী আছে, তাদেরকে নিয়েই মূলত আমরা কাজগুলো করে থাকি। আমরা কিছুদিন আগেও আমরা একজন মেয়েকে, সে রাস্তায় ঘুরছিল, তার নাম বলতে পারছিল না এবং প্রেগনেন্ট অবস্থায় ছিল। তো এই অবস্থায় আমাদেরকে ফোন দিয়েছে, একজন নারী ফোন দিয়েছে, যিনি আমাদের যে উঠান বৈঠক হয় সেইখানে উনি অংশগ্রহণ করেছিলেন। তো যখন ওই মেয়েটা তার নাম বলতে পারছিলেন না, তো উনি আমাদেরকে ফোন দিয়েছে যে আপা, একটা মেয়ে পেয়েছি, এরকম ঘুরছে প্রেগন্যান্ট অবস্থায়, সে তার নাম ঠিকানা কিছুই বলতে পারছে না, এখন আমরা তো তাকে আর এখানে রাখতে পারবো না, আপনারা আমাদেরকে কিভাবে সহযোগিতা করতে পারেন? তো ফোন আসার পর আমরা সাথে সাথে স্পটে গেলাম। তো তাকে ওখান থেকে এনে আমরা থানায় নিয়ে গেলাম, পল্লবী থানায়। তো থানা থেকে আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে। পরবর্তীতে থানার মাধ্যমে তাকে আমরা মিরপুর যে সমাজ সেবার আশ্রয় কেন্দ্র আছে, ওখানে আমরা তাকে রেফার করেছি। খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে, আপনারা ভালো থাকবেন। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। এটিএন বাংলাকে অনেক ধন্যবাদ, আমাদেরকে এই কথাগুলি বলার সুযোগ দিয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম সাম্প্রতিক ভাবনা পর্বে, এবারে যাব নৃত্য পর্বে।
প্রকৃতিতে এখন শীত, অনেক অসহায় শিশু, নারী, বৃদ্ধ যারা শীতের প্রকোপে কষ্ট পায়, আমরা যদি বিত্তবান মানুষেরা তাদের পাশে এগিয়ে আসি তাহলে কিন্তু তারা এই শীতটাকে পার করতে পারবে ভালোভাবে। উষ্ণতা দিয়ে, ভালোবাসা দিয়ে তাদেরকে আমরা যেন আমাদের সমাজের সঙ্গে, আমাদের সঙ্গে মিলিয়ে নিতে পারি, এই প্রত্যাশায় শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।